ক্রিকেট আইপিএল বিশ্বের অন্যতম একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ এবং আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটাররা যখন আইপিএলের সুযোগ পান তখন সেটা নিয়ে এত বেশি আলোচনা হয়, এত বেশি কথা হয়, অটোমেটিকভাবেই সেই খবরগুলো আমরা জানতে পারি বা শুনতে পারি যে কোন প্লেয়ার কখন আইপিএলে যাচ্ছেন। বাংলাদেশের যেমন মুস্তাফিজ, সাকিব, তাদের কথাগুলো আসলে এত বেশি চর্চা হয় যে আমরা এমনিভাবে জেনে যাই যে কখন কারা যাচ্ছেন, কোন দলে খেলছেন। কিন্তু ঠিক একইভাবে ইন্ডিয়ার আরও একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ রয়েছে যেটা কাবাডি, প্রো কাবাডি বলা হয়। প্রো কাবাডিতেও কিন্তু বাংলাদেশের কাবাডি প্লেয়াররা কিন্তু বিভিন্ন মৌসুমে তারা খেলেন, কিন্তু সেগুলো খুব বেশি একটা আলোচনা হয় না, যে কারণে কিন্তু অনেকেই আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি না। একইভাবে চলতি মৌসুম অর্থাৎ যেই মৌসুমটা আসছে সেই মৌসুমেও কিন্তু বাংলাদেশের একজন কাবাডি প্লেয়ার তিনি সুযোগ পেয়েছেন প্রো কাবাডিতে খেলতে যাচ্ছেন এবং তিনি হচ্ছেন মিজানুর রহমান। ঠিক আমার ডান প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন মিজান, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মিজান একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসেবে এই আসরে খেলতে যাচ্ছেন প্রো কাবাডিতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকে মিজানের সাথে সেসব বিষয় নিয়ে কথা বলবো, প্রো কাবাডির খেলতে যাওয়ার যে তার বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে, এবং একই সাথে আমার বাঁ প্রান্তে রয়েছেন আব্দুল জলিল। তার সম্পর্কেও আপনারা অনেকেই জানেন যারা কাবাডি সম্পর্কে খোঁজ খবর রাখেন। তিনি একটা সময় জাতীয় দলে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন একটা লম্বা সময়, এবং খেলা ছাড়ার পর থেকে তিনি কোচের দায়িত্ব পালন করছেন এবং একজন পাকা সংগঠক হয়ে উঠেছেন কাবাডির জন্য, বাংলাদেশ কাবাডির। দুজনের সাথে আমরা আজকে কথা বলবো। শুরুতে যাচ্ছে মিজানের কাছে। মিজান, প্রো কাবাডিতে আপনি একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসেবে এই মৌসুমে খেলতে যাচ্ছেন, নিশ্চয়ই এই বিষয়টা আপনার অনেক বেশি ভালো লাগার একটা বিষয় কাজ করছে, কিংবা আপনার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আপনি। ধন্যবাদ আপনাকে। প্রথমবারের মতো আমি প্রো কাবাডি লিগে চান্স পেয়েছি, অবশ্যই ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আর কি। আমি জানি একটু কি বলবেন যে আসলে যে প্রো কাবাডিতে খেলতে যাচ্ছেন এই প্রসেসটা কী ছিল, তারা কিভাবে আপনাকে খুঁজে নিল, কিংবা কিভাবে আপনি সুযোগ পেলেন? অবশ্যই আপনি জানেন 2023 সালে বঙ্গবন্ধু কাপ, 2024 সালে বঙ্গবন্ধু কাপ সেরা প্লেয়ার এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছি আমি। এই সুবাদে আমি প্রো কাবাডিতে এবার চান্স পেয়েছি। ব্যাক টু ব্যাকে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আপনি হলেন, 2023 সালে ইন্টারন্যাশনাল কাবাডি হলো এবং 2024 সালে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি, দুটাতে হলেন, এবং নিশ্চয়ই তারা আমাদের এই কাবাডি লিগটাতে তাদের চোখ ছিল, যে তারা যারা ফ্র্যাঞ্চাইজ যারা ছিলেন তারা চোখ ছিল এবং তারা খোঁজখবর রাখছিলেন। সেখান থেকেই তারা আপনাকে দেখেছেন যে আপনি বেস্ট প্লেয়ার হয়েছেন, সেরা প্লেয়ার হয়েছেন, ভালো খেলছেন, সেই জায়গা থেকেই আপনাকে তারা খুঁজে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই বঙ্গবন্ধু কাপ অনেক বড় একটা টুর্নামেন্ট। ওইখানকার টিম ম্যানেজার, কোচ সবাই এখানে চোখ রাখে, যারা এখানে ভালো করে তাদেরকেই সিলেকশন করা হয় আর কি। একটু জলিল ভাইয়ের কাছে জানতে চাই। জলিল ভাই, এবারও তো মিজান একা যাচ্ছে, এর আগেও আমরা জানি বেশ কয়েকজন প্লেয়ার খেলতে গেছেন এবং প্রত্যেকে আপনার হাতে গড়া, আপনি তাদেরকে আসলে তৈরি করেছিলেন। আসলে প্রো কাবাডি নিয়ে আপনার অভিব্যক্তি কী? প্রো কাবাডিতে খেলে আসলে আমরা জানি যে সেখানে খেলার জন্য আমাদের প্লেয়াররা উন্মুখ হয়ে থাকেন, আসলে সেখানে খেললে আমাদের বেনিফিটটা কি, আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি? ধন্যবাদ। প্রো কাবাডি আমাদের কাবাডি বিশ্বের একটি উল্লেখযোগ্য এবং আলোচিত টুর্নামেন্ট, যা ভারত রীতিমতো প্রতি বছরই এটা আয়োজন করতে যাচ্ছে। এবং এই প্রো কাবাডিটা এই জন্য ভালো, এটা খেলোয়াড়দের, যারা বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদের একটা মেলার মতো এখানে একটা আয়োজন হয়ে থাকে। কে সেরা হবে ওইখানে, এটাও একটা তাদের প্রতিযোগিতা থাকে। প্রো কাবাডিতে আপনারা জানেন যে ক্রিকেটের চেয়েও বেশি আমি বলবো যে ওখানে টেক্কা দিয়ে তারা চলতেছে, এত জনপ্রিয় যে ওখানকার রাজনীতিবিদ বলেন, চলচ্চিত্র জগতের মানুষ বলেন, ব্যবসায়ী মানুষ বলেন, সাধারণ দর্শক বলেন, ক্রিকেটের চেয়ে বেশি ওখানে তারা ইনভলভ হচ্ছে দর্শক হিসাবে। তারপরে খেলাটাকে প্যাট্রোনাইজ করার জন্য, বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ভারত এই কাজটা করে। যে কাজটা করতেছে তাতে খেলোয়াড়দের জন্য বিশাল একটা উপকার হচ্ছে। শুধু খেলাধুলা করলেই মানুষ খেলাধুলাকে ভালোবাসে, তাই খেলাধুলা করবে, কিন্তু এখনকার যুগে খেলাধুলা একটা পেশা হিসাবে চলে আসছে সব খেলাতেই, কিন্তু কাবাডি এটা পেশা হিসাবে অন্যান্য দেশে বা বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে আমরা দেখি না দেখার কারণেও প্রো কাবাডি একটা সম্পূর্ণ পেশাদারিত্ব খেলা। একজন ভালো প্লেয়ার যদি সে নিজেকে মনে করে আমি একটা ভালো খেলোয়াড় হবো, 1 বছর যদি আমি চান্স পাই প্রো কাবাডিতে, তো তার সুযোগ আছে কমপক্ষে 2 কোটি টাকা অর্জন করার। এরকম করে সে যদি পরপর 5টা সিজন খেলতে পারে, তো তার তো একটা ভবিষ্যৎ অটোমেটিকলি সেখান থেকেই হচ্ছে, খেলার মাধ্যমেই হচ্ছে। এইটা অবশ্যই একটা ভালো দিক কাবাডির জন্য। জলিল ভাই, এই যে আপনি বলেন যে আসলে প্রো কাবাডিতে যদি একজন প্লেয়ার 3-4টা মৌসুম বা 5টা মৌসুম খেলতে পারে, তার আর ভবিষ্যতে একটা নিশ্চয়তা তৈরি হয়ে যায় তার, কিন্তু এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি লিগ আমরা কেন করতে পারছি না? আপনি তো দীর্ঘদিন ধরে এই কাবাডির সাথে সম্পৃক্ত রয়েছেন, দেখছেন একেবারে খুব কাছ থেকে, আপনার কাছে কি মনে হয় আমরা কেন করতে পারছি না এটা? আসলে আমরা কেন করতে পারতেছি না, আসলে যে আমাদের কাবাডির
প্রেমী সংগঠক, কাবাডি প্রেমী মানুষ, দর্শক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সেভাবে এই খেলাটাকে আমাদের যে জাতীয় খেলা, প্রাণের খেলা, গর্বের খেলা, এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের গর্বের খেলা, কিন্তু ওইভাবে ক্রিকেট ফুটবলের আদলে আমরা মানে সংগঠকরা যারা উচ্চ পর্যায়ের লোক, এটা তো টাকা পয়সা লাগবে, তো ওইটা এইভাবে চিন্তা করে নেই বলে আমরা সেইভাবে ইন্ডিয়ার পরে পরে হলেও আমাদের করা উচিত ছিল, যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ এই খেলাটির পাশাপাশি হাত ধরে আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছিল, কিন্তু আমরা পারিনি। আমরা তারপরও দুইটি আসর নারীদের কর্পোরেট লিগ করতে সক্ষম হয়েছি মাত্র। ওকে, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু মিজানের কাছে যাই। মিজান, একটু কি বলা যাবে যে আসলে এবার আপনার মানে পারিশ্রমিকের অঙ্কটা কীরকম এবং কোন দলে আপনি খেলছেন, এবং নিশ্চয়ই আপনাকে তো নিলামের মাধ্যমেই তারা আসলে দলে অন্তর্ভুক্ত করেছেন, এই বিষয়গুলো যদি একটু আপনারা বলেন আমাদেরকে। এবার আমি দাবাং দিল্লি টিমে অন্তর্ভুক্ত হয়েছি। 13 লক্ষ রুপিতে আমি বিক্রি হয়েছি এই টিমে। আমার সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মাসে যাবো আর কি। 13 লক্ষ রুপি আপনি এবার আপনার পারিশ্রমিক। মিজান, আসলে এই যে আপনার কাবাডির সাথে অন্তর্ভুক্তি এবং এই যে ডে বাই ডে যে উন্নতি, আপনি পরপর দুটো আসর, ইন্টারন্যাশনাল দুটো আসরে সেরা প্লেয়ার হয়েছেন, নিশ্চয়ই এর জন্য আপনাকে তো অনেক কিছু করতে হয়েছে, আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু এই কাবাডিতে আসার গল্পটা আপনার কীরকম একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন, যে কাবাডির সাথে আপনার পরিচয় কেন, কীভাবে হলো, এবং কাবাডি বা আপনি কেন চুজ করলেন? 2015 সাল থেকে আমি অ্যাথলেটিক্স খেলতাম। অ্যাথলেটিক্স 200 মিটারে গোল্ড ছিল, লং জাম্পে গোল্ড ছিল। জুনিয়র অলিম্পিকেও আমি সিলেকশন হয়েছিলাম। একটা সময় বহিরাষ্ট্রের একটু সমস্যার কারণে অলিম্পিকটা বাতিল হয়, তখন থেকে আমি অ্যাথলেটিক্সে ছেড়ে দিয়ে কাবাডিতে 2015 সালেই কাবাডি ক্রীড়া অন্বেষণে অন্তর্ভুক্ত হয়ে আমাদের কোচ ছিলেন আব্দুল জলিল স্যার। তখন ওইখানে আমি একটু ভালো করার পরে দিনাজপুরে ঢাকায় আসি। ঢাকায় এসে টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টে সেরা প্লেয়ার হই। তখন পুলিশে আমার ইনভাইট করে, পুলিশে যোগদান করি। পুলিশে যোগদান করার পর জুনিয়র ওয়ার্ল্ড কাপ ইরানে অনুষ্ঠিত হয়। সেই খেলায় আমি ক্যাপ্টেন্সি হিসাবে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলাম। তারপরে 2021 সালে ন্যাশনাল টিমে পথ চলা আর কি। দারুণ একটা গল্প আমরা শুনলাম, যে একজন অ্যাথলিট থেকে একজন যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যে মানুষ, সেই মানুষটাই আসলে পরবর্তীতে আসলে একটু হয়তো অভিমান করেই কাবাডিতে আসা, কাবাডির সিলেকশনে যোগ দেয়, এবং সিলেকশন থেকে এখন কাবাডির একজন পরিচিত মুখ, কাবাডির আসলে লিডিং ভূমিকা যারা থাকেন বর্তমানে ন্যাশনাল টিমে, তাদের মধ্যে অন্যতম এই মিজান। নিশ্চয়ই আপনার সাথে আরও কথা হবে এটা নিয়ে। একটু জলিল ভাইয়ের কাছে ফিরতে। জলিল ভাই, এখন তো আসলে কাবাডি একটা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা গত 4টা আসর আমরা দেখেছি, ইন্টারন্যাশনাল কাবাডি বেশ ভালোভাবেই হয়েছে, কিন্তু আমরা ন্যাশনাল পর্যায়ে ভালো করছি, কিন্তু ইন্টারন্যাশনাল আসলে কাবাডিতে ভালো করতে হলে দেশের বাইরে গিয়ে ভালো করতে হবে, কাবাডিতে সুনাম অর্জন করতে হলে, বা দর্শক যারা একটা সময় কাবাডিতে প্রচুর দর্শক ছিল, গ্রামে গঞ্জে মফস্বলে প্রচুর কাবাডি চর্চা হতো, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। সেই জিনিসটা আবারও ফিরিয়ে নিয়ে আসতে হলে ইন্টারন্যাশনাল সাকসেস দরকার, দেশের বাইরে গিয়ে জিততে হবে, কিন্তু আমরা এরকম দেখছি না কেন? ঘরের মাঠে আমরা সাকসেস দেখছি, 4টা আসরে, ইন্টারন্যাশনাল 4টা আসরে অনেকগুলো দেশকে পেছনে ফেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বাইরের দেশে গিয়ে ওইভাবে সাকসেস আসছে না কেন? ধন্যবাদ। আসলে কাবাডিতে আপনি যদি একটু বেশি পিছনে যান, শুধু অল্প পিছনে না, অনেকটা পিছনে যান, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এশিয়ান গেমস থেকে 7টি পদক এনে দিতে সক্ষম হয়েছি, বিশ্বকাপ থেকেও আমরা পদকে আনতে সক্ষম হয়েছি, কিন্তু বিশাল একটা গ্যাপ বা লং টাইম আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানে এশিয়ান গেমস থেকে পদক থেকে বঞ্চিত হচ্ছি। সেটা প্রায় 2 যুগের মতো হচ্ছে যে আমরা এশিয়ান গেমস থেকে ভালো কিছু করতে পারতেছি না। আপনি নিজেই বলছেন যে আমরা মানে স্থানীয় পর্যায়ে বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, যেটা আমরা ঢাকায় বঙ্গবন্ধু কাপ পরপর 4টি টুর্নামেন্ট হয়েছে, সেখানে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমরা ভালো করতেছি, আমাদের প্লেয়াররাও ভালো করতেছে, উৎসাহ নিয়ে কাজ করতেছে, কিন্তু এশিয়ান গেমসে গিয়ে আমরা এখন পর্যন্ত মানে ওই আগে যে পদক পেয়েছি সেই পদকটা মানে পুনরুদ্ধার করতে পারতেছি না। এটার কারণ হচ্ছে আমি বলবো যে সাংগঠনিক দিক দিয়ে এই জিনিসটা আরও বেশি আমাদের যারা কর্মকর্তা থাকেন বা থাকবেন তাদের নজর দিতে হবে বেশি বেশি করে, কারণ কাবাডি একমাত্র খেলা যা বাংলাদেশকে পদক দিতে পারে, এটার নজির আছে, উদাহরণ আছে, এবং মাঝখানে যদিও অনেকটা সময় আমরা পারি নাই বা আসে নাই। তো কর্মকর্তারা বা দেশের সরকার, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানরা যদি চিন্তা ভাবনা করে যে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলাইতে হবে প্লেয়ারদেরকে, ইরানের সাথে, পাকিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে,
এদের সাথে বেশি বেশি ম্যাচ, এবং শুধু ম্যাচ খেলেলেও হবে না, এদের কম্পিটিশন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলে তারপরে একে বিদেশের মাটিতে নিয়ে যেতে হবে, কিংবা তাদেরকে ইনভাইট করে নিয়ে আসে আমাদের প্রস্তুতিমূলক ম্যাচ, প্রদর্শনীমূলক ম্যাচ। যদি আমরা অনেকগুলো বেশি আমাদের খেলাইতেই হবে, খেলাইতে পারলে আমরা সেই পুনরুদ্ধারটা হয়তো করতে পারবো। যেরকম আমরা বঙ্গবন্ধু কাপে সফলতা পাচ্ছি, এরকম আমরা সফলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এবং তখনই দেখবেন যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আবারও বাংলাদেশের মানুষ কাবাডিমুখীই হবে। ক্রিকেটমুখী, ফুটবলমুখী যারা ছিল তারা কিন্তু থাকবে ওখানে, অনেক অনেক মানুষ কিন্তু এই কাবাডিমুখী হবে। এবং সেই প্রচেষ্টাটা আমাদের যারাই আছি, খেলোয়াড়দেরকেও চিন্তা করতে হবে, তাদের যেহেতু এখন পেশাদারিত্ব, তাদেরকেও চিন্তা করতে হবে যে আমি কীভাবে ভালো খেলবো। কোচ যারা থাকবে বাংলাদেশে তাদেরকেও সবসময় ফিটনেস থাকতে হবে, খেলোয়াড়দের কী করতেছে না করতেছে, ট্রেনিং না থাকলেও তাদের কানেক্টিভিটিটা যেন ঠিক থাকে, এই দিকেও তাদের মানে কোঅপারেশনটা রাখতে হবে। এবং সর্বোপরি যারা ফেডারেশন যারা পরিচালনা করবে, ওই জায়গাটাতে আমি আসতেছি যে মানে এখানে একটা ফেডারেশন কর্তাদের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে, তাদের দূরদর্শীদের একটা বিষয় রয়েছে। তারা যদি দূরদর্শী সম্পন্ন না হন তাহলে কিন্তু এইখানে খুব বেশি উন্নতি করার সুযোগ নেই। আপনি নিজেও জানেন, দীর্ঘদিন ধরে আপনি এই জায়গাটা কাজ করছেন, ফেডারেশনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি সবসময় সেখানে যাওয়া আসে, এবং যেহেতু ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব পালন করছেন, আপনি খুব কাছ থেকে বিষয়গুলো দেখছেন। এখন যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা ফেডারেশন নতুন করে আবারও সংস্কার করা হচ্ছে, অলরেডি বিভিন্ন প্রায় প্রতিটি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাবাডি ফেডারেশনের একই অবস্থা, সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে আসলে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এখানে আসলে নতুন যারা আসবেন, নতুন যারা এখানে কাজ করবেন, তাদেরকে তো অবশ্যই কাবাডি ব্যাকগ্রাউন্ড হতে হবে, কিংবা সেটা সম্পর্কে দূরদর্শী হতে হবে। আপনি এখানে জীবনের একটা লম্বা অংশ বা লম্বা একটা সময় এখানে পার করছেন, আপনি আসলে মানে কাদেরকে হলে আপনি মনে করেন যে আসলে এই জায়গায় এসে দায়িত্ব পালন করতে পারবেন বা কাজ করতে পারবেন, মানে দু একজন মানুষের বা দু একজন সংগঠকের নাম কি আপনি আমাদেরকে বলবেন যে আসলে কাদেরকে আপনি মনে করছেন যে তারা হলে এখানে আসলে ভালোভাবে কাবাডিটাকে এগিয়ে নিতে পারবেন? আসলে ফেডারেশনের যারাই দায়িত্বে আসেন তারা তাদের মতো করে চেষ্টা করেন। সবাই চায় যে কিভাবে তাদের সময়টায় ভালো রেজাল্ট হবে। বিগত কমিটিও চেষ্টা করছে, বাট সফলতা আসে নাই। এখন বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, এই সিচুয়েশন আমি না বলি। তো এখন যেহেতু ফেডারেশনগুলো রিফর্ম হতে যাচ্ছে বলে আমিও জানি, সার্চ কমিটি গঠিত হয়েছে। তো আমি শুধু এটুকুই বলবো যে যারা এখানে কেউ না কেউ তো আসবেই, তাদের দায়িত্বটা কি হবে, তাদের দায়িত্বটা চিন্তা করতে হবে। একটা সময় আমরা পদক পেতাম, মাঝখানে আমরা পদক পাচ্ছি না। তো এটা কারো উপর দোষারোপ করে কিংবা মানে গড্ডালিকা প্রভাব মনে করলে আমি আসলাম, তাহলে হবে না। আমাদের চিন্তা করতে হবে ইন্ডিয়া, পাকিস্তান এবং ইরান কীভাবে তারা এগিয়ে যাচ্ছে, তাদের খেলোয়াড়দেরকে কীভাবে তারা নার্সিং করতেছে, সেইভাবে এই নতুন কর্মকর্তা যারা আসবে রিফর্ম করা হলে তাদেরকে কিন্তু ওই দিকে ধ্যান দিতে হবে। যে কথাটা আগেই বলছি, ধ্যানটা এইটাই, প্রতিযোগিতার ব্যাপক আয়োজন করতে হবে, খেলার কম্পিটিশন বাড়াইতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বেশি বেশি ম্যাচ খেলাতে হবে। এই ক্ষেত্রে যারাই আসবেন, সার্চ কমিটির কাছে আমার বিনীত আবেদন থাকবে, বাংলাদেশে আমরা যখন কি বলবো, একটা ফুলের বাগানে যদি যাই, আমাদের একটা ভালো ফুল যদি কেউ বলে একটা ভালো ফুল সংগ্রহ করে নিয়ে আসো, তো একটু সময় লাগবে। আমি মনে করব সার্চ কমিটির কাছে অনুরোধ যে ওনারা যেন একটু সময় হলো সৎ মানুষ, যোগ্য মানুষ, এই ক্ষেত্রে যাদের ডেডিকেশন আছে, যারা সময় দিতে পারবে, যারা কাবাডিকে ভালোবাসে এবং এইটার জন্য যাদের মন প্রাণ কাঁদে, তারাই যেন সিলেকশন হইতে পারে সার্চ কমিটির মাধ্যমে, এবং তারা আসে যেন এই বিষয়গুলো চিন্তা ভাবনা করলে আমি মনে করি তাদের মাধ্যমেও ভালো কিছু হয়তো আশা করতে পারবো। মিজানের সম্পর্কে যদি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আপনার কাছে শেষ কোয়েশ্চেন যদি করি, মিজানকে নিয়ে প্রো কাবাডিতে আপনার কীরকম প্রত্যাশা এবং সে কেমন করবে বলে মনে করছেন, এবং কোনো সাজেশন আছে কিনা মিজানের জন্য? হ্যাঁ, একটা সময় আমিও কাবাডি খেলতাম, যখন তখন আমাদের সময়ও আমি ফার্স্ট সেভেনে খেলতাম, আর আমার আগেও যারা খেলছে তারাও ভালো খেলতো। তখন কম্পিটিশন মাত্রাটা আমাদের সময় এত বেশি ইন্টারন্যাশনালি ছিল না। তারপরে জিয়া আসছে, আমার এই ছোটো ভাই, সে বিশ্বসেরা কাবাডি রাইডার, তার সময় কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল। তো আমি বলবো যে সেই জিয়া থেকে মিজান পর্যন্ত তো আমরা এখানে আছি। তো মিজান নিঃসন্দেহে একজন লড়াকু খেলোয়াড় এবং সে অত্যন্ত জেদি, যে খেলাটাকে অত্যন্ত সে পছন্দ করে, পরাজয় মানে নিতে চায় না। তো তার এই দৃঢ়তার জন্যই সে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে
এবং মিজানের উপরে জাতি প্রত্যাশা করতেছে এখন। আমরা বিশেষ করে যারা কাবাডি, তো শুধু আমরা কোচ আমরা সম্মানিত হব তখনই, যে জিয়ার কথা বললাম, তারা আমাদেরকে সম্মানিত করছে, পদক এনে দিয়েছে, তবে আমরা আজকে সম্মানিত হয়েছি। এখন মিজানের কাছে বিশাল দায়িত্ব হবে, শুধু প্রো কাবাডি খেলা না, ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করা, নিজেকে সুস্থ রাখা, ওদের কলাকৌশলগুলো কীরকম সেগুলাকে ধারণ করা, এবং সেইগুলা আসে সেই জন্য ওগুলা নিজেরটাকেও ঠিক রাখতে পারে, অন্যদেরকেও কিছুটা দিতে পারে, এবং বাংলাদেশ জাতীয় দল যেন ভবিষ্যতে ভালো করতে পারে তার কাছ থেকেও আমাদের ফেডারেশন বা আমাদের সাজেশন নেওয়া যেতে পারে। এবং মিজানের কাছে বিশাল দায়িত্ব হবে বাংলাদেশের, যে মিজানের মতো যেখানে আমরা জানি যে একটি মাত্র প্লেয়ার যাচ্ছে, তার মানে আমাদের আরও যদি প্লেয়ার থাকতো ওখানে আরও যেত, অবশ্যই ভালো করতো, তো কিন্তু আমাদের সেই সুযোগ নেই, ওই মানের হয়তো প্লেয়ার নাই, এই জন্য তাদের দৃষ্টি আসে নাই। একটি ভরসা, তাই মিজানের উপর আমাদের অনেক ভরসা, দোয়া আশীর্বাদ থাকলো, আমার থাকবেই, দেশবাসীর কাছে দোয়া চাই, তার মাধ্যমে আমরা সামনে এশিয়ান গেমস যেন আমরা ভালো করতে পারি। ধন্যবাদ। মিজানের কাছে যেতে চাই আবারও। মিজান, আমরা যতটুকু জানি যে বর্তমান সময়ে আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে কিছুটা জটিলতা হচ্ছে, কিছুটা সমস্যা হচ্ছে। আপনি কি মনে করছেন যে আপনারটা কি এই ধরনের কোনো জটিলতায় পড়তে পারে কিনা, বা মন্ত্রণালয়ের কোনো দৃষ্টি আকর্ষণ করবেন কিনা সে বিষয়ে? আমি অবশ্যই আমাদের বাংলাদেশে মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, আসিফ স্যারকে বিষয়টা বলতে চাই যেন আমি যেতে পারি। ভিসা প্রসেসিং আদার্স যেগুলো সমস্যা যদি হয়, উনি যেন আমাকে সাহায্য করে, আমি যেতে পারি, এই আর কি। কি প্রত্যাশা করছেন যে প্রো কাবাডিতে গেম টাইম কেমন পাবেন, কিংবা সেখানে গিয়ে নিজেকে কিভাবে আসলে উপস্থাপন করবেন সে বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, ওইখানে বেস্ট 7-এ খেলতে পারি এটা চাইবো, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। অনেক কিছু এখানে শেখার আছে, ওগুলো শিখে এসে বাংলাদেশে যেন একটা ভালো কিছু করতে পারি, বাংলাদেশকে একটা পদক এনে দিতে পারি, এই চেষ্টাই করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা আমরা জানি, এবং একটা সময় কিন্তু কাবাডির ব্যাপক চর্চা ছিল গ্রামে গঞ্জে। এমনও হয়ে গেছে যে ফসলের জমিতে ফসল কেটে ফেলার পরে সেই খালি জমিতেই কোর্ট বানিয়ে কাবাডি খেলা হতো। সেই সংস্কৃতিটা এখন হারিয়ে গেছে বললেই চলে। ভালো উদ্যোক্তাদের এখন বড্ড বেশি অভাব, এবং যে কারণে কিন্তু কাবাডি খেলাটা সেভাবে চর্চা হয় না, মানুষের মুখে মুখে সেভাবে নেই। এবং কাবাডির যে সাফল্য, যে অর্জন একটা সময় ছিল, যেই পদকগুলো আমরা নিয়মিত পেতাম, সেই পদক থেকে কিন্তু আমরা এখন অনেক দূরে সরে গেছি। নিশ্চয়ই মিজানের মতো প্লেয়ারদের হাত ধরে, কিংবা আব্দুল জলিলদের মতো কোচদের হাত ধরে আবারও কাবাডি ঘুরে দাঁড়াবে, আবারও কাবাডি তার সেই উজ্জ্বল যে সময়টা পার করেছে, স্বর্ণালী সময় পার করেছে, সেই সময় আবারও ফিরে যাবে, সেটা আমাদের প্রত্যাশা। এবং নতুন যে কমিটি গঠন হবে সেখানে যোগ্য ব্যক্তিরা আসবেন, যারা আসলে কাবাডি নিয়ে, যারা ভালোবাসেন কাবাডিকে, যারা কাবাডি নিয়ে কাজ করতে চান, যারা কাবাডিকে এগিয়ে নিতে চান, সেই ধরনের মানুষগুলোকে আমরা দেখব, সেই প্রত্যাশায় আমরা ব্যক্ত করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.